এইসব মিডল ক্লাস দুই পয়সার লোকেদের আমি জাস্ট সহ্য করতে পারি না। ওরা আমার একটা নখ স্পর্শ করলেও আমার ঘেন্না লাগে। সেখানে এই মেয়ে আমার গাড়িতে বসছিল। হাউ ডিয়ার সি! আমি হাঁ করে তাকিয়ে আছি লোকটার দিকে। এত বড় কথা! দুই পয়সার সাথে কিনা আমার তুলনা! মনে মনে লোকটাকে মাত্রাতিরিক্ত নাক উঁচু একটা আস্ত অভদ্র হিসেবে ঘোষণা করলাম আমি। পরনে ভদ্র পোশাক থাকলেও তাকিয়ে আছে ঠিক রাক্ষসের মতো। মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে আমাকে। আমার অপরাধ তার গাড়িতে ডিগিতে উঠেছিলাম। লোকটার ঘোলার চোখে অগ্নি জ্বলছে। যে কোনো সময় ঝলসে যেতে পারি। আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে একটা সামান্য কারণে তো রিয়্যাক্ট করা হলোটা কি। নিজের এত বড় গাড়ি আছে বলে গরিবরাই ঘৃণা করে। মানে কি? গরিবরা কি মানুষ নয়, নাকি তাদের সম্মান নেই? আমার প্রচণ্ড রাগ হলো লোকটার উপর। এত বড় অপমান করলো আমায়। ভার্সিটি শেষে স্কুটি করে ফিরছিলাম বাড়িতে। মাঝ রাস্তায় হঠাৎ ঝরঝর করে বৃষ্টি নামলো। বাধ্য হয়ে স্কুটি থামাই। উদ্দেশ্য ছিল কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি থেকে নিজেকে বাঁচানো। কিন্তু এর আগে বিপদটা এলো। স্কুটি থেকে নামতে যাব, হুট করে একটা বিকট শব্দ পেলাম। আমার সামনে থাকা গাড়ির কাছে এক বিশাল গর্ত তৈরি হয়ে দেখে চমকে পেছনে তাকালাম। বুঝলাম কেউ আমাকে নিশানা করে গুলি ছুড়ছে। তবে কোনো কারণে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই গাড়িতে গিয়ে লাগায় বেঁচে গেছি আমি। অথচ পেছনে কেউ নেই। আমি ভয়ে ভয়ে মাথাটা আরেকটু নুয়ে নিলাম অজান্তেই। হঠাৎ আবার একটা গুলি এসে লাগলো সেই একই গাড়ির কাছে। এবার আমার প্রাণের পাখি ধরপড় করে উড়ে পালালো। স্কুটি থেকে নেমে ভৌ দৌড় লাগালাম। বৃষ্টি বাস কিছুই মানলাম না। ভাগ্যবশত স্কুটির চাবি আঙুলের ভাঁজে থাকলেও দুর্ভাগ্যবশত ফোনে আর ব্যাগ দুটোই ফেলে এসেছি সেখানে। আমি দৌড়াচ্ছি আর পেছনে কতগুলো পা ছুটছে। রাস্তার নোংরা কাদা পানি ছিটকে উঠছে আমার পোশাকে। সেই কবে ছোটোবেলায় স্কুলের দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি, সেটা যে আজ এইভাবে কাজে লাগবে কি জানতো। দৌড়ে কোথায় যাচ্ছে নিজেও জানি না। তবে মনে মনে বাবাকে গালমন্দ করছি খুব। আমার এখন মাথায় একটা কথাই আসছে, নিশ্চয়ই বাবার কোনো সাহসিকতার জন্য আমাকে বলে দিতে এসেছে এরা। জয়নালিসদের মেয়ে হতে গেলে বুঝি যান হাতে নিয়ে ঘুরতে হয়। ছুটতে ছুটতে একটা পার্কিং লটে ঢুকলাম। পেছনের লোকগুলো আমার থেকে অনেকটা দূরে ছিল। আমি এদিক ওদিক তাকাচ্ছি, হন্তদন্ত হয়ে খুঁজছি লুকানোর জায়গা। আশেপাশে শুধু গাড়ি আর গাড়ি। লুকাবো কোথায়? চট করে একটা বুদ্ধি এলো মাথায়। কথায় আছে, যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখিবে তাই। পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তবে রতন না পেলেও লুকানোর জায়গায় পেয়েছি। কপালে ভাঁজ টান টান করে লেগে পড়লাম। উভ্রান্তের মতো এক একটা গাড়ির দরজা আর ডিকি টানতে শুরু করলাম। কিন্তু বিপত্তি বাঁধলো এখানেও। গাড়ির মালিক তাদের গাড়ি রেখে গেল, লক করে গিয়েছে। কেন রে? চাবি তো নিয়ে গেছিস, তাহলে একটু খুলে রেখে গেলেই পারতি। অত্যন্ত প্রাণটা বাঁচত আমার। রাগে দুঃখে আমার নিজেরই খেয়ে ফেলতে মন চাচ্ছে, তবুও থেমে থাকিনি। শেষ আশায় ভরসা নিয়ে একটা কালো রঙের গাড়ির দিকে তুলতে খুলে গেল। আমাকে আর পাইকে সঙ্গে সঙ্গে উঠে বসিয়ে আটকে দিলাম দরজা। মাথা নুয়ে লেপ্টে গেলাম গাড়ির সাথে। কিন্তু কৌতূহলরা মনের মধ্যে হইচই শুরু করলো। পা দাপিয়ে নাচছে তারা। খুব করে মন চাইছে লোকগুলোর চাঁদ বদন দেখতে। নিজের ইচ্ছে সুতোটা টানতে না পারি ডিকির দরজা হালকা ফাঁক করলাম। যা ভেবেছি তাই ঠিক। লোকগুলো আমাকে মারতে এসেছে। তিনজনের হাতে মস্ত বড় বন্দুক নিয়ে এদিক ওদিক দেখছে। নিশ্চয়ই আমাকে খুঁজছে। কিন্তু আমি কি করছি? আমার সাথে লেনদেন কিসের? আমি তো সেলিব্রিটি নই। তাহলে কি সত্যি বাবার উপর রাগ মেটাতে আমাকে মারতে এলো? কি করছে বাবা? কোন পাকা ধানে মই দিত তাদের? লোকগুলোর পায়ের শব্দ ধ্যান ভাঙলো আবার। দেখলাম আমাকে খুঁজে না পেয়ে চলে যাচ্ছে। নিশ্চিত হয়ে নিঃশ্বাস পেলাম। বের হতে যাব তখনই গাড়ির দিকে কারো হেঁটে আসার শব্দ। এমনিতেই ঘর পোড়া গরু আমি। সিঁদুরে মেঘনা দেখেই ধরে নিলাম কেউ এগিয়ে আসছে আমার দিকে। আমি সঙ্গে সঙ্গে আবার গুটিয়ে থাকি। অদ্ভুতভাবে শব্দটা মিলিয়ে গেল। সব কিছু মনে হলো স্বাভাবিক। লোকগুলোও চলে গিয়েছে হয়তো। অনেকক্ষণ ধরে সিদ্ধান্ত নিলাম নামবো কি নামবো না। কিন্তু ওরা যদি বাইরেও ওত পেতে থাকে, আমি গেলেই আবার হামলা করবে না তো? ভাবতে ঠোঁট শুকিয়ে এলো। এ তো অল্প বয়সে অপঘাতে মৃত্যু হবে আমার।
কিন্তু যেখানে বাবা একজন সাহসী সাংবাদিক, সেখানে তার মেয়ে ভয়ে ছিটিয়ে থাকাটা যুক্তিযুক্ত মনে হলো না আমার কাছে। তীব্র সাহস সঞ্চয় করে গাড়ির ডিকি খুলতে যাব, হঠাৎ মনে হলো গাড়িটা নড়ছে। আমি থেমে গেলাম। ভালো করে খেয়াল করতেই বুঝতে পারলাম গাড়ি নড়ছে না, রীতিমতো হাই স্পিডে চলছে। আমার মাথায় তখন আস্ত আকাশ ভেঙে পড়লো। এবার উপায়, কোথায় যাচ্ছি আমি, কার বাড়িতে? আচমকা গাড়িটা ব্রেক কষলো। একেবারে এলোমেলো হয়ে ঝুঁকে পড়লাম। গাড়ির ডিকির সাথে মাথা বাড়ি লেগে মাথায় গিলুগুলো খুলে গিয়েছে হয়তো। কিন্তু গাড়ি থামছো কেন? সঠিক জায়গায় এসে গেছে। কিন্তু আমি কোথায় এলাম? হাত বাড়িয়ে ডিকি খুলতে যাব, এর আগে কেউ একজন ডিকিটা টেনে খুলল। সাদা পোশাক, মাথায় কালো ক্যাপ ধরা মধ্যবয়সী লোক। দেখেই বুঝলাম ড্রাইভার। এর অবস্থায় আমাকে মোটেও আশা করেনি তিনি। চোখ দুটো বড় বড় করে ফেলল। আমি হাঁ করে কিছু বলবো তার আগেই গলা ফাটিয়ে চিৎ করে করে উঠল, আ স্যার, ভূত, গাড়িতে ভূত, বাঁচান! লোকটা নির্বিশেষ ছুটে চলে গেল। আমি তন্দা খেয়ে বসে রইলাম। আমাকে দেখে ভূত মনে হলো কেন? আমার চেহারা দেখে তো আমার কখনো মনে হয়নি যে আমাকে ভূতের মতো দেখতে। এ কাকুর মনে হওয়ার কী কারণ? গাড়ির ডিকিটা খোলা পেয়ে পা নামতে যাব, অমনি সামনে এসে দাঁড়ালো কেউ। হঠাৎ ব্যাপারটায় হকচকিয়ে উঠি। প্রথমে চোখ পড়ল লোকটার পায়ের দিকে। দামি কালো বুট পরেছে। একে একে আপাতমস্তক দেখলাম তার। আমি বসে আছি আর লোকটা দাঁড়িয়ে। মনে হলো সামনে এভারেস্টের চূড়া আর আমি। কে আমি? এই মস্ত বড় জিরাফের পাশে আমি নিতান্তই অবলা খরগোশ। আমি লোকটার মুখের দিকে তাকালাম। লোকটা আমার দিকে কেমন কটমটে চেহারে চেয়ে আছে। এভাবে তাকিয়ে থাকার মানে কি? মেয়েদের দিকে এমন শক্ত চোখে তাকাতে হয় না। এটা ওনাকে কেউ শেখায়নি। আমার ভাবনার ফাঁকে উনি কড়া কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, হু দ্য হেল আর ইউ? আমার ভুরু কুঁচকে এলো। জিজ্ঞেস করার এ আবার কেমন ধরন? কচ্ছপের মতো আস্তে আস্তে নেমে দাঁড়ালাম। উত্তরে হেসে বললাম, আমি সেজুতি, নুসরাত সুলতানা সেজুতি। আর আপনি? লোকটা উত্তর তো দিলই না, উল্টো ক্রুদ্ধ কণ্ঠে বলল, আমার গাড়িতে ওঠার সাহস কে দিল আপনাকে? আমি অবাক হয়ে বললাম, সাহস কেউ কারোটা কাউকে দেয়? সাহস তো অর্জন করে নিতে হয়। আপনারা জানেন না বুঝি? লোকটা আসলেই অভদ্র। আমাকে ধমকে বলো, চুপ, যা জিজ্ঞেস করছে তার উত্তর দিন। এভাবে চোরের মতো আমার গাড়িতে ওঠার মানে কি? কী মতলব আপনার? কেন নোংরা করছেন আমার গাড়ি? আমি স্থবিত। গাড়ি নোংরা করছি? ডিকির দিকে তাকিয়ে দেখলাম সত্যি আমার গায়ের কাদার মাখামাখি হয়ে জায়গাটা। কিন্তু তাই বলে কি বলছে এই লোক? চোরের মতো উঠেছে মানে কি? জলে উঠে কিছু বলতে যাব, এর আগে নিভে গেলাম। ভাবলাম আসলেই তো, আমি তো চোরের মতোই উঠেছি গাড়িতে। দোষ তো আমারই, কিন্তু উপায় ছিল না বললেন না। আমতা আমতা করে বললাম, না মানে আমি তখন কতগুলো লোক, গুলি, তারপর স্কুটি। কি বলছি নিজেই জানি না। এই প্রথমবার কথা বলতে গিয়ে গুলিয়ে যাচ্ছে। এমন ছোট ছোট ইঁদুরের চোখ দিয়ে তাকিয়ে থাকলে কথা বলা যায়? আমার ওপর লোকটাই বিরক্ত হলো এবং প্রচণ্ড চিল্লিয়ে ডাকলো, ইকবাল, ইকবাল! লোকটা যেদিকে তাকিয়ে ডাকছিল আমিও তাকালাম। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, ইকবাল কে, আপনার ভাই? লোকটি খেপে তাকালো। ভয়ে চুপসে গেলাম আমি। ওপাশ থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো এক থুরথুরে বুড়ো। আমি মুখ কুঁচকে দিলাম, ভাবলাম কি আর হলো কি। বৃদ্ধ লোকটা এসে দাঁড়ালো আমাদের সামনে। ব্যস্ত নর্মভাবে ওনাকে বলল, হ্যাঁ স্যার, হ্যাঁ। অভদ্র লোকটা দাঁতের দাঁত চেপে বলল, 1 ঘন্টার মধ্যে আমার গাড়ি ধুয়ে ঝকঝকে করবে। এরপরে লোকটা ওপরে ওই মহৎ বাণীটা শোনালেন আমাদের। আমি তখনও হাঁ করে তাকিয়ে আছি। একে তো এর বয়স্ক একটি লোকের নাম ধরে ডাকলো, তার উপর এরকম কথা। কত বড় ম্যানেজলেস, অশুভ বেয়াদব! না, চুপ থাকলে চলবে না, পেয়ে বসবে। ভাবে পুরুষের হম্বিতম্বিতে নারী অবহেলিত। তেতে বললাম, এই যে শুনুন, এত চটপট আপনি কাকে দেখাচ্ছেন? হ্যাঁ, আপনি জানেন আমি কে? বিখ্যাত জার্নালিস্ট আমির উদ্দিনের দুই মাত্র মেয়ে আমি। এরকম ডজনখানেক গাড়ি আমার বাড়ির সামনে রাখা থাকে, আর আপনি কি না আমার কথা শোনাচ্ছেন? আমি মিডল ক্লাস আর আপনি? আপনার তো কোনো ক্লাসই নেই। কি ভাবেন কি, হ্যাঁ? একটা চকচকে স্যুট আর একটা চকচকে গাড়ি নিয়ে ঘুরলেই মানুষের সাথে দাপট দেখানো যায়?
আপনার নামে আমি মানহানির মামলা করব। কি হবে জানেন? তারপর ওপর যদি কিডন্যাপের মামলা ঠুকলি তখন? এই এত দূর আমি এলাম, এই দোষ কার? আমি নাকি আপনার গাড়ির? আর কি লাভ হলো এত বড় গাড়ি কিনে? ডিকিতে তো জায়গাও নেই, ভালো করে বসাও যায় না, শোয়াও যায় না। আমি চাইলেও এরকম। আমার কথার মধ্যে ওনার দিকে চোখ পড়তেই থেমে যাই। কি তপ্ত দৃষ্টি রে বাবা! অগ্নিগিরির লাভা ছুটছে কুটুরে। লোকটা দাঁত খিচে বলল, হাউ ডেয়ার ইউ! আপনাকে দেখে আমি অবাক হচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে এত কথা বলার সাহস আপনার হয় কি করে? হয় কি করে? কথাটা উনি চিল্লিয়ে বলেন। ভয়ে কেঁপে শক্ত হয়ে গেলাম আমি। এই লোকের স্বরে এমনই কর্কশ, এত জোরে আজ অবধি কেউ কথা বলেনি আমার সাথে। কিন্তু দমে গেলে চলবে না সেজুতি, তোকে লড়তেই হবে। মিনমিনে সুরে বললাম, আমি অনেক সাহসী। লোকটি শক্ত কণ্ঠে আমাকে কঠিন কিছু বলার আগেই ওনার ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে একবার দেখে আমার দিকে তাকালো। শাসানো কণ্ঠে বলল, আই উইল সি ইউ। লোকটা লম্বা পা ফেলে বাড়ির মধ্যে ঢুকলো। তারপর তবে যাওয়ার আগে আরও একবার আমাকে ক্ষিপ্ত নজরে দেখে নেয়, যে আমি ওনার গাড়িতে উঠিনি, গাড়িসহ ওনাকে পানিতে চুবিয়েছি। লোকটা চলে গেল ঠিকই, তবে আমার মেজাজ আরও বিগড়ে গিয়েছে। ওনাকে আরও কিছু বলার জন্য জিহ্বা নিষ্পিস করছে, কিন্তু তখন বলার সময় একটা পয়েন্টও মাথায় ছিল না। এক মহাজালা। ড্রাইভার লোকটা আর ভয় পায়নি, স্বাভাবিকভাবেই হেঁটে এসে লাকেশ নামে পিছু পিছু গেল ওনার। আমি ইকবাল নামের লোকটার দিকে তাকালাম। উনি এতক্ষণ মূর্তির মতো শটান হয়ে দাঁড়িয়েছিলেন। আমি তাকাতে নড়েচড়ে উঠলেন। আমি মুখ কুঁচকে বললাম, দেখলেন চাচা, কত বড় অভদ্র লোক! একে তো আপনি বাবার বয়সী, আপনাকে নাম ধরে ডাকছে, হুকুম করছে, সাথে একটা মেয়ের সাথে কি জঘন্য ব্যবহার করে গেল। ইকবাল চাচা জিভ কেটে বললেন, এই রে, এভাবে বলো না মা, স্যার শুনলে সর্বনাশ হবে। আমি আরও জোরে বললাম, শুনুক, তাতে আমার কি? কোন হরিদাস পাল হে উনি? নাকুচু বজ্জাত কোথাকার! কথাটা বলে আমি ওনার বাড়ির দিকে তাকাই। সঙ্গে সঙ্গে আমার চোখ গোল হয়ে এলো। ইয়া আল্লাহ, কত বড় বাড়ি! কথাটা বলেও ফেললাম। চাচা বললেন, হবেই তো, ছেঁড় অনেক পয়সাওয়ালা। আমি কপাল কুঁচকে বললাম, কি নাম ওনার? কি করেন উনি? চাচা বললেন, নাম তো রুদ্র রওশন চৌধুরী, কাপড়ের ব্যবসা করেন। আমি ভরকে বললাম, কাপড় ব্যবসায় এত বড় বাড়ি, আবার কি করে হয়? পর মুহূর্তে বললাম, বড়লোক হয়ে লাভ কি হলো? সব টাকা তো নিজে খাবে, গরিবদের তো আর দেবেন না। ওহ, বাড়ির দেওয়ালে আবার সাদা রং লাগিয়েছে, আসল জিনিসটা তো কুচকুচে কালো। ইকবাল চাচা সরু চোখে তাকালেন। আমি থতমত খেয়ে বললাম, মনের কথা বলছি, মন কালো না হলে কেউ এমন কাকের মতো কর্কশ হয় বলুন? ইকবাল চাচা কপাল চাপড়ালেন, চাপা স্বরে বললেন, তুমি এখন যাও, না হলে নিজে তো মরবে, সাথে আমার চাকরিটাও খাবে। যাও মা, আমাকে গাড়ি ধুতে হবে এখন। স্যারের হুকুম কিছুতেই অমান্য করা যাবে না। আমি মুখ ভেঙচে বললাম, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। এক পায়ে এগিয়ে আবার দাঁড়িয়ে পড়লাম। যাব তো বললাম, কিন্তু কি করে যাব? আমার কাছে তো কোনো টাকাই নেই। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনেকক্ষণ ভাবলাম। পরশু চাকরির ইন্টারভিউ আছে। বাবাকে এখন এসব জানালে বাবার চাকরি তো দূর, চাকরির চ উচ্চারণ করতে দেবে না। আমি দাঁত নিয়ে নখ খুঁটে ভাবছি। হঠাৎ ইকবাল চাচার দিকে চোখ পড়ল। পাউডার এনেছে গাড়ি ধুতে, উপায় নেই, আর এখন সাহায্য ওনার থেকে নিতেই হবে। মাথা চুলকে গিয়ে ওনার পাশে দাঁড়ালাম। আস্তে করে ডাকলাম, চাচা। উনি আবার বিরক্তি হয়ে তাকালেন, তুমি এখনও যাওনি? আমি ঠোঁট উল্টে বললাম, কি করে যাব? আমার কাছে যে একটা টাকাও নেই। আমাকে 50 টাকা দেবেন বাস ভাড়া? পরমিস, কালই দিয়ে যাব। ইকবাল চাচা কিছুক্ষণ অবাক চোখে চেয়ে থাকলো। পর মুহূর্তে মুচকি এসে বললেন, একটু দাঁড়াও, আনছি। আমি বাসে উঠছি, যথারীতি দুটো সিট পরে বসলাম। হঠাৎ মনে হলো কেউ বসবে আমার পাশে। বাইরে থেকে ঘাড় ঘুরিয়ে তাকালাম লোকটার দিকে। মুহূর্তে চমকে উঠলাম, সেই বজ্জাত অভদ্র রুদ্ররোশন চৌধুরী, তাও বাছে আমার পাশে। উত্তেজনায় বলে ফেলাম, আপনি? উনি আমার দিকে তাকালেন, চেতে বললেন, এই তুমি আবার আমার পাশে বসছো? এই বাস থামাও, এক্ষুনি বাস ধুতে হবে। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। তোমাকে দেখলেই ওনার গাড়ি বাস ধুতে হয় কেন? আমার গায়ে কি ময়লা? বাসটা সত্যিই থেমে গেল।
কোথাকে এক ঝাপটা পানি এসে পড়ল আমার সারা গায়ে। আমি নড়ে উঠলাম, হুঁশ ফিরল আমার। অবাক হয়ে আশেপাশে তাকালাম, এ কি, আমি তো বাঁচি নেই। এখন অব্দি রুদ্র রোশনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কি আজব, 2 মিনিট লোকটার মাথার মধ্যে এমনভাবে ঢুকছে যে মাথার তারই ছিঁড়ে গেল আমার। হাতের মুঠোতে চাচার দেওয়া 50 টাকা। এদিকে ভিজে যাচ্ছি, বৃষ্টি নেমেছে আবার। কি মুসিবত এলো, কার মুখ দেখে দিন শুরু করছি। বৃষ্টি থেকে নিজের মাথাটাকে বাঁচাতে দৌড়ে গিয়ে একটা গাছের নিচে দাঁড়ালাম। গায়ের ওড়নাটা ভিজে চুপচুপে হয়ে গিয়েছে। আরও পরছি সাদা সুতির জামা, গায়ের সাথে মিশে গেছি একদম। এই অবস্থায় রাস্তাঘাটে যাব কি করে? রুদ্র মাত্র রুমে এসে এসি অন করলো। মেজাজ তেতে আছে। ওইটুকু মেয়ের এত সাহস, তার মুখের উপর কথা বলে। আজ হোক কাল, এই মেয়েকে তো দেখেই ছাড়বে। দুটো জিনিস তার একদম সহ্য হয় না, মেয়ে আর দ্বিতীয়টা দুঃস্বাস্থ্যের নাম করে সাহায্য চাইতে আশা ভণ্ডদের। বিরক্তি নিঃশ্বাস ফেলে রুদ্র গায়ের কোটটাকে ছুঁড়ে মারল বিছানার উপর। শার্টের বোতাম খুলতে খুলতে হঠাৎ চোখ পড়ল জানালার দিকে। এসি অন অথচ জানালার গ্লাস খোলা। নিশ্চয় ঘর পরিষ্কার করতে এসে ঝাড়বেন্ট রেখে গিয়েছে। একটাতে দিয়েও যদি ঠিকঠাক কাজ হয়। রুদ্র তীব্র বিরক্তি নিয়ে জানালার দিকে এগোলো। কাজ টানতে গিয়ে চোখ পড়ল বাড়ির আঙিনার শেষ প্রান্তে। বাদাম গাছের নিচে দাঁড়িয়ে আছে এক যুবতী। রুদ্র ভুরু কুঁচকে ভালো করে দেখল, এ তো সেই মেয়েটা। সাথে সাথে ধরাম করে জানালাটা লাগিয়ে দিল রুদ্র। বিড়বিড় করে বলল, এই আবর্জনা এখনো যায়নি, দেখাচ্ছি মজা। মৌসুমের ওপর তীব্র বিরক্তি। এই তো একটু আগে চিৎকার দিয়ে বৃষ্টি নামলো, শুকনো রাস্তা 12টা বাজিয়ে ড্রেনের কাদা পানি দিয়ে ধুয়ে দিল একেবারে। আর এখন কাঠফাটা রোদে গা পুড়ে যাচ্ছে আমার। বিকেলবেলাও এত রোদ থাকতে পারে কে জানতো। রোদের তাপে কাপড় শুকিয়ে মরমরে হয়ে কাদাগুলো নিশানা এখনও আছে। বাড়ির মধ্যে ঢুকেছি মাত্র, কলিং বেল বাজতে যাওয়ার আগেই দরজাটা নিচ থেকে হা করে খুলে গেল। একটু অবাক হলাম, সবাই কি জেনে গেল আমি চলে এসেছি? নিশ্চয়ই আমার চিন্তায় দুপুরে না খেয়ে আছে প্রত্যেকে। কথাগুলো ভেবে সবার প্রতি অঢেল দরদ অনুভব করলাম। ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে ফিরতেই চমকে উঠলাম আমি। আরিশা আপু কোমরে হাত দিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। এটা নতুন নয়, আমি কোথায় কী করছি সেসব নিয়ে গোয়েন্দা বিভাগের আলাদা ডিপার্টমেন্ট খোলা তার। নিজে প্রেমে হাবুডুবু খেলেও আমার বেলায় এই আইন একেবারে নিষিদ্ধ। 19-20 কিছু করলেই সোজা চলে যায় আম্মুর কানে। বাবা আমায় কিছু বলে না, কিন্তু আম্মু আম্মু ধুয়ে দেয় আমায়। আমি বুকে থুতু ছিটিয়ে বললাম, হুট করে এভাবে এসে দাঁড়াবি না তো আপু, ভয় পেয়েছি। আপু উত্তর দিল না, উল্টে প্রশ্ন ছুড়ল, কোথায় গিয়েছিলি তুই? তোর জামা কাপড়ে এই অবস্থা কেন? আমি বললাম, সেসব অনেক কথা, আগে 1 গ্লাস পানি খাওয়া আমায়। আমি সোফায় বসতে গেলেই আপু চেঁচিয়ে উঠল। ভরকে দাঁড়িয়ে পড়লাম আমি। আপু নাক কুচকে কুচকে ব্যস্ত কণ্ঠে বলো, এই এখানে বসবি না, ছোপার কাবার নোংরা করবি না একদম, যা গিয়ে ফ্রেশ হওয়া আগে, আমি পানি নিয়ে আসছি। আমি ঠোঁট উল্টে রুমের দিকে এগোলাম। হঠাৎ আজকের ভয়াবহ গুলিবর্ষণের কথাটা মাথায় এলো। চট করে দাঁড়িয়ে পড়লাম, পেছন ফিরে বললাম, আপু বাবা এসেছে? না আসেনি, তবে বারবার ফোন করে তোকে চাইছিল। তোকে ফোনে পাচ্ছিল না নাকি? ফোন কই তোর? আমি মাথা চুলকে ভাবতে থাকি, কথাগুলো বাবাকে বলবো? না, না ভাবলেও বাবা নিশ্চয়ই কিছু আন্দাজ করেছে। এই রে, আমার চাকরি করার স্বাদটা পূরণ হলে হয়। নির্ঘাত এসে বলবে, তোর আর একা বার হবি না। আমাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আপু কপাল কুঁচকে বলো, কি ভাবছিস? সে যদি তুই ওয়াশরুমে যা তাড়াতাড়ি, পুরো ঘর কাদা হয়ে যাচ্ছে। ইয়াক, তোরা সবাই খেয়েছিস দুপুরে? আপুর কথা পিঠিয়ে কথা হয়তো আশা করেনি, বিরক্তি নিয়ে বলল, তা কি করতাম আমরা, আপনার জন্য প্লেটে খাবার সাজিয়ে বসে থাকতাম? ক্ষুধা লেগেছে, খেয়ে নিয়েছি। আমি তখন বিমূঢ়। যা বাবা, কি ভাবলাম আর কি হলো। ভাবলাম সবাই হয়তো আমার চিন্তায় মাথা ব্যথা বানিয়ে ফেলছে, অথচ কেস পুরো উল্টো। না, এই বাড়িতে বাবা ছাড়া কেউ ভালোবাসে না আমায়। সবাই আমায় সৎ সৎ, সৎ মা, সৎ বোন, সব সৎ, সৎভাবে আমাকে। মনে মনে হাজার অভিমান অভিযোগ নিয়ে রুমের দিকে পা বাড়ালাম। যাওয়ার আগে আম্মুর ঘরে ওকে দিয়ে দেখলাম আম্মু ঘুমাচ্ছে। ব্যাপারটা ভালোই হলো, না হলে এক্ষুনি হাজারটা কথা শোনাতো। মা আমার নন স্টপ রেডিও, বাবা তো একই নামে ডাকে। উহ,
বাবা যে কখন আসবে? বাবা ছাড়া এই ঘর এই সংসার মরুভূমির মতো লাগে আমার কাছে। শাওয়ার ছেড়ে দাঁড়িয়েছি, গায়ের ময়লা পানিগুলো পা ছুঁয়ে নামছে। বৃষ্টি আমার ভীষণ পছন্দ, কিন্তু আজকে বৃষ্টিতে ভেজার ভয়াবহ অভিজ্ঞতা দুটো হয়নি। হঠাৎ মনে পড়ল সে নাকুচ্চ বজ্জাটার কথা। বেটা কি অপমানটাই না করলো আমায়। আমার জন্য ভার্সিটির কত ছেলে পাগল জানে। মেয়ে দেখে একটু নরম সরম হয়ে কথা বলতো, দূর শিয়ালের মতো খ্যাক খ্যাক করে উঠল। অভদ্র, অসভ্য। আর একদিন যাই, পাই ওনাকে, ওনার গাড়ি সমেত খাদে ফেলে দেবো আমি। তারপর বাবাকে দিয়ে নিউজ লেখাবো, রুদ্র রওশন চৌধুরী বেয়াদবির জন্য এক 20 বয়সী তরুণীর হাতে মৃত্যু। উহ, খুব ভালো হবে। মনে মনে আনন্দিত হলেও এই আনন্দ দীর্ঘক্ষণ হলো না আমার। যখন ওয়াশরুমের দরজা মাথা ঝাঁকালো, কারাঘাতে শুনলাম ওপাশ থেকে আপু চিল্লিয়ে ডাকছে, এই সেজুতি, এতক্ষণ কি করিস ওয়াশরুমে? বেঁচে আছিস নাকি মরে গেলি? আপুর কথায় আমার নাক মুখ কুঁচকে এলো। নির্ঘাত জন্মের সময় একে আমার মতো ভালো ব্র্যান্ডের মধু দেওয়া হয়নি, তার তো আম্মুর মতো হয়েছে। এই মেয়ে, বোন মরে গেলে বুঝি খুব মজা লাগতো? তারপর তোর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হলে কে মিটমাট করে দিত শুনি? আমার ভাবনার ফাঁকে আপু আবার দরজায় বাড়ি দিল। এবার আর উপায় না পেয়ে শাওয়ারটা অফ করে দিলাম। আসছি আসছি। উহ, কোথাও শান্তি নেই। মাথায় তোয়ালা পেঁচিয়ে বের হয়েছি, অমনি আপু হাত টেনে নিয়ে গেল। কৌতূহলের চোরাবালিতে গলা ডুবছে আমার। আরে কই যাচ্ছি? আপু উত্তর না দিয়ে সোজা বিছানায় এসে বসালো আমায়। সে দেখলাম টেবিলের উপর 2 প্লেট ভাত, সাথে বাটি ভর্তি তরকারি। আমি ভুরু কুচকে বললাম, এগুলো কেন? আপু কথা বলো না একবারও। চুল থেকে তোয়ালে খুলে ভালো করে মাথাটা মুছিয়ে দিল আমার। এরপর ভাতের প্লেটগুলো বিছানার উপর রেখে বলল, নে, খা, মুখ দেখতো, মনে হচ্ছে সারাদিন খাসনি। আমি জিজ্ঞেস করলাম, আমি কি 2 প্লেট একা খাবো? তুই খাসনি দুপুরে? আপু আমার দিকে তাকিয়ে বলো, তোকে ছাড়া আমি খেয়েছি কখনো? আমি হেসে ফেলাম। আপু মৃদু ধমকে বলল, দাঁত দেখানো বন্ধ কর, খাওয়া শুরু কর, খুব খিদে পেয়েছে আমার। আমি খাওয়ার ফাঁকে প্রশ্ন ছুড়লাম, আম্মু খেয়েছে? আপু একটু পানি খেয়ে বলল, খেতে চাইনি, জোর করে খাইয়েছি, ওষুধ খেতে হয় না। ভালো করেছিস। হঠাৎ ভাবলাম আবুকে আজকের কথা বলে দিই। তারপর ভাবলাম দরকার নেই, চিন্তা করবে শুধু শুধু। আগে পুরো ব্যাপারটা আমি জেনি, তারপর বলবো না হয়। রাতের বেলা শুয়ে শুয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি। পরশু ইন্টারভিউর জন্য পুরো কোমর বেঁধে তৈরি আমি, কিন্তু তাও ভয় লাগছে। ইন্টারভিউ দেওয়ার আগে সবাইকে বলে বেরিয়েছি, চাকরি হচ্ছে নামকরা কোম্পানিতে। এখন 30-এর তরি ডুবলে আমি যে ডুবে যাব। হঠাৎ আরিশা আপু দুম করে এসে বসলো আমার পাশে। পুরো বিছানা কেঁপে ওঠায় হকচকে উঠলাম। আপু আমার দিকে তাকিয়ে দেখলেন, আপু গাল ফুলিয়ে আছে। আমি বই উল্টাতে উল্টাতে বললাম, আকাশে মেঘ জমেছে কেন? আপু আমার দিকে ঘুরে বসলো, অভিমানী কণ্ঠে বলো, আম্মু সবসময় এমন করে কেন রে সেজুতি? আমি ভুরুকুসকে বললাম, কেমন করলো আবার? আপু কাঁদো কাঁদো কণ্ঠে বলো, জানিস, আজ অপরাধের নতুন গার্মেন্টস ফ্যাক্টরির উদ্বোধন। ও আমাকে বলেছে সেটা টিভিতে দেখাবে। আমি সেই সন্ধ্যা থেকে বসছিলাম টিভির সামনে। যখন শুরু হবে অমনি আম্মু এসে চ্যানেল পাল্টে সিরিয়াল দেখতে বসে গেল। রিমোটটা কিছুতেই দিল না। আমি এখন কি করে দেখব? আমি নিরুত্তর কণ্ঠে বললাম, আম্মুকে বলিসনি যে এখন টিভিতে তোমার জামাইকে দেখাবে? আপু চোখ পাকিয়ে তাকালো আমার দিকে। আমি হেসে ফেললাম। আপু ঠোঁট উল্টে বলল, মজা নিচ্ছিস তাই না? যখন প্রেম করবি তখন বুঝবি। আমি ফোঁস করে নিঃশ্বাস ফেলে বইয়ের দিকে চোখ দিলাম। মনে মনে বললাম, তোর জন্য কি আমার প্রেম করার জো আছে? যতদিন তুই আছিস আমার বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড এই জীবনে হবে না। আপু একা একা বকলো, ইস, আমার অপরক্রিয়া দেখা হলো না। ইস, আম্মু এটা করতে পারলো? আমি আপুর দিকে তাকালাম। আপুর মুখ দেখে মনে হচ্ছে না জানি কত বড় জিনিস মিস হয়ে গেল। একদিন না হয় খাইয়ে রাখলেও হয়তো এত দুঃখ পেত না। কিন্তু আপুর এত কষ্টে আমার একটু ভ্রুক্ষেপই নেই, কারণ এই ঘটনা বহু পুরনো। যখন অব্র ভাইটাকে টেলিভিশন দেখানোর কথা থাকে, আপু আম্মুর জন্য দেখতে পারে না। আমার আম্মুকে সন্ধ্যা 7টার পর টেলিভিশনের সামনে থেকে নড়ানো যুদ্ধজয়ী হওয়ার সমান। প্রত্যেকবার আপু মুখ ঘোমরা করে বসে থাকে রুমে, আর আমার সাথে হুমিদুমি দেখায়। অব্র ভাইয়ের সাথে আরিশা আপুর 2 বছরের প্রণয়।
ফোন আলাপে ভাইয়াকে চিনলেও আজ অবধি আমি ভাইয়াকে সরাসরি দেখিনি, কিন্তু তাদের সম্ভাব্য ব্রেকআপকে অনেকবার বাঁচিয়েছি। আমি কোনো উত্তর দিচ্ছি না দেখে আপু কপাল কুঁচকে তাকালো আমার দিকে। কপট রাগ দেখিয়ে বলল, এই তুই কি আমার কথা শুনছিস না? আমি যে দুঃখ পাচ্ছি। আমিও তাও উত্তর দিইনি, পুরো মনোযোগ বুঝে দিয়েছি। আপু রাগ করে আমার হাত থেকে বইটা নিয়ে নিল, বিছানার ওপর ছুঁড়ে ফেলে বলল, ওসব পড়ার দরকার নেই, চাকরি তোর এমনিতেই হবে। আমি যত্র উঠে বসে বললাম, তুই কি করে বুঝলি? কোম্পানিতে বস তোকে ফোন করেছিল? আরিশা আপু একটু ভাব নিয়ে বলল, তবে কোম্পানির বস নয়, বসের ভাই করছিল। আমি তখনও বুঝলাম না, চোখ ছোট ছোট করে চেয়ে থাকলাম আপুর দিকে। আপু একটু গলা পরিষ্কার করে বলল, আর সি ইন্ডাস্ট্রির মালিক কে জানিস? আমি ভরু নাচে জিজ্ঞেস করলাম, কে? আমাদের দাদু? আরিশা আপু বিরক্ত হয়ে বললেন, ওহ যা, তোকে বলবই না। কথাটা আমি চোখ বড় বড় করে ফেললাম। এ তো মহাঝামেলা। ওদের কথা বলে রাখলে কি আমার ঘুম আসবে? আমি যে সব কিছুতেই একটু বেশিই ভাবি। আপুকে ম্যানেজ করতে নর্মকণ্ঠে বললাম, বল না আপু। আচ্ছা সরি, আর মাঝখানে কথা বলবো না। আপু ভুরু নাচিয়ে বলল, ঠিক তো? বল। আপু একটু নড়েচড়ে বসে বলল, অব্র আমাকে দুপুরে ফোন করেছিল, জানালো পরশু যাদের ইন্টারভিউ নেওয়া হবে সেসব ক্যান্ডিডেটদের সিভি এর কাছে জমা হয়েছে। ওগুলো চেক করতে গিয়ে তোর নাম পেল। আমার ফোনে তোর ছবি দেখা ছিল আগে, তাই চিনে ফেললো। এরপরে আমাকে জানালো কাল ইন্টারভিউ ওই নিচ্ছে। কথাটা শুনে আমি খানিকক্ষণ মেরে বসে রইলাম। আপু আমাকে মৃদু ধাক্কা দিয়ে বলো, কী রে? আমি তৎক্ষণাৎ হুঁশে ফিরে দাঁড়িয়ে পড়লাম। হৈ হৈ করে নাচানাচি শুরু করে দিয়েছি। তারপর আপু হেসে ফেললো আমার অবস্থা দেখে। আপুকে উঠে চক্কর কাটলাম ওকে নিয়েই। এই আনন্দ আমি রাখবো কই? ইন্টারভিউ কিনা অভ্র ভাইয়া নিচ্ছে, আমার চাকরি তবে পাক্কা। আপু হঠাৎ গম্ভীর হয়ে বলল, এত খুশি হোস না। আমি অভ্রকে বলে দিয়েছি আমার বোন বলে, নো পার্শিয়ালিটি। একেবারে কঠিন কঠিন প্রশ্ন করবে ওকে। আমার মুখটা চুপসে গেল সাথে সাথে। মুখ বেঁকিয়ে বললাম, এটা কি বললি? আপু বুকের সাথে দুহাত ভাঁজ করে বলল, যা সত্যি তাই। হঠাৎ বসার ঘর থেকে বাবার গলার স্বর পেলাম। দুশ্চিন্তা সেখানেই সমাপ্ত আমার। দু বোন দৌড়ে বেরিয়ে গেলেন রুম থেকে। বাবা আমাকে খুঁজছিল। আমি যাওয়া মাত্রই বাবা উদ্বিগ্ন হয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন বুকের সাথে। আপু আম্মু ব্যাপারটা না বুঝলেও আমি বুঝেছি। বাবা নরম স্পর্শে আমার গাল ছুঁয়ে বললেন, তুই ঠিক আছিস সেজুতি? কিছু হয়নি তো? জানিস কত চিন্তায় ছিলাম, তুই ফোন তুলছিলে না। তারপর বাসায় ফোন করে জানলাম তুই আসিসনি। অফিস থেকে বের হওয়ারও উপায় ছিল না তখন। আমার সব মিলিয়ে পাগল পাগল লাগছিল। তারপর আরও ফোন করে জানালো তুই বাসায় এসেছিস আর ঠিক আছিস। শোন, আর তোর একা একা বের হওয়ার দরকার নেই। এমনি আরিশা তুইও না, তুই একা বের হবি না কোথাও। আরিশাপু আর আম্মু একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছিল এতক্ষণ। আমি ছোট্ট নিঃশ্বাস ফেলে বাবার দিকে তাকিয়ে রইলাম। যা ভেবেছি ঠিক তাই। তোমার এই কথার জন্য আমি প্রস্তুত ছিলাম বাবা। পাশ থেকে আম্মু চিহ্নিত কণ্ঠে শোধালেন, কিন্তু হয়েছেটা কি? এত চিন্তা করছো কেন? ওরা তো একা একা আর চলছে না। বাবা কাঁধের কালো ব্যাগটা টেবিলের উপর রেখে গায়ে এলিয়ে দিলেন ছোপার হাতলে। আমি ছুটে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে বাবার হাতে দিলাম। বাবা মুচকি হাসলেন। এরপর এক নিঃশ্বাসে পুরো পানিটা খেয়ে নিলেন। লম্বা শ্বাস টেনে বলতে শুরু করলেন, খাদ্যমন্ত্রীর খাবারে ভেজাল দেওয়ার একটা বিষয় গোপন সূত্রে জানতে পেরেছিলাম আমি। প্রমাণও জোগাড় করেছিলাম, কিন্তু পাবলিশ করার আগে ওদের কানে খবরটা পৌঁছে যায় কোনোভাবেই। প্রথমে আমাকে টাকার প্রলোভন দেখায়, রাজি হয়নি। পরে মারার হুমকি। তাতেও যখন ভয় পাচ্ছিলাম না, তখন আমার বাড়ির ওপর নজর রাখা শুরু করে। তুমি বা আরিশা তো তেমন বের হয় না, তাই ওরা সেজে থেকেই টার্গেট করে। ইনফ্যাক্ট আজও ওর ওপর গুলিও চালায়, আর সেটা ভিডিও করে পাঠায় আমাকে। কথাটুকু শুনতেই আম্মু আর আরিশা আপুর চোখে ছানা বড়া। দুজনেই ভীষণ ভয় পেয়েছে, মুখে স্পষ্ট। আম্মু তড়িৎ গতিতে আমাকে বুকের সাথে চেপে ধরে বললেন, হায় আল্লাহ, আমার এতটুকু মেয়ের উপর এত বড় বিপদ এলো আজ। কী রে, তুই তো আমায় কিছু বলিসনি সেজুতি? আমি চোখ নেমে নিলাম। এরপর আমার আম্মুর রাগ পড়ল গিয়ে আব্বুর উপর।
কতবার তোমাকে বললাম এত ঝুঁকি নিয়ে কাজ করার দরকার নেই, শুনলেই না আমার কথা। আর যদি সত্যি ওর কিছু হতো, তুমি দায়ী থাকতে না? আম্মু কেঁদে ফেলেন, সাথে আরিশাপুর চোখ ছলছল করে দেখে আমি মৃদু হাসলাম। এমনিতে সারাদিন আম্মু বকাঝকা করে, আরিশাপুর সাথে আমার খুশিটি কম লেগে থাকে না, অথচ ভেতর ভেতরে এরা কত ভালোবাসে আমায়। এটাই বুঝি পরিবার। আরিশাপুর আম্মুর সাথে তাল মেলালো, মৃদু কণ্ঠে বলো, হ্যাঁ বাবা, তুমি এই সাংবাদিকতা ছাড়ো, না হলে একদিন এটাই আমাদের বিপদের কারণ হবে। আজ আমার বোনের কিছু হয়নি, আল্লাহ বাঁচিয়েছেন, কিন্তু কতদিন এভাবে বাঁচা যায় বলো? বাবা দীর্ঘশ্বাস পেলেন। আমি স্পষ্ট বাবার মুখে মন খারাপের ছাপ দেখলাম। এটা বাবার স্বপ্নের কাজ। দুদিনের মুখে শুনছিলাম বাবা ছোটবেলা থেকে সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখতেন। আমি মায়ের বুক থেকে ছুটে বাবার পাশে গিয়ে বসলাম। বাবা আমার দিকে তাকালেন, আমার মাথায় হাত বুলিয়ে বললেন বাবা আমার দিকে তাকালেন, আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমিও তাই ভাবছি, সাংবাদিকতা এবার ছাড়া উচিত। আর এতে ঝুঁকি নিয়ে লাভ নেই। দেশের জন্য আমার একার ঝুঁকি যে বড্ড সামান্য হবে। শুধু শুধু ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে কী লাভ? আমি বাবার হাতটা মুঠোয় ধরে বললাম, একদম না বাবা, তুমি চাকরি ছাড়বে না। আমার কথা শুনে সবাই অবাক চোখে তাকালো। আমি বললাম, তুমি চাকরি ছাড়লে এরা ভাবে তুমি ভীতু, ভয় পেয়েছো। ওরা এরকম আবার করবে। ওদের অস্বাস্থ্যকর খাবার খেয়ে কত মানুষ অসুস্থ হবে, মারা যাবেন কে জানে। জেনে শুনে এ তো মায়ের কোল খালি হওয়ার মতো অপরাধ কেন করবে বাবা? তাছাড়া আমার বাবা ভীতু নয়, কেন অন্যের হুমকিতে সে চাকরি ছাড়বে? বাবা মুচকি হেসে আমার দিকে তাকিয়ে থাকলেন, আমার কপালে চুমু এঁকে বললেন, সবাই ঠিক বলে, তুই একদম আমার মতো হয়েছিস। পাশ থেকে আমার মা খেকিয়ে বললেন, এই তো সোনায় সোহাগা হলো, যেমন বাপ তেমন মেয়ে। এই বাড়িতে বাকিদের কথা তো কোনো দামই নেই। বুঝবে বুঝবে, যেদিন নিজের লেজে নিজেই উল্টে পড়বে সেদিন বুঝবে এই মনুরা। ভালো বুদ্ধি দিয়েছিল, তুমি নাওনি, যাক, আমার কি, মাথা অন্য, আমার ব্যথা বানিয়ে লাভ কি? এই আরিশা চল তো, খাবার বাড়বো, সাহায্য করবি আমায়, চল। মা ওকে টেনে টেনে নিয়ে চলে গেল। আমি আর বাবা সেদিকে চেয়ে থেকে ফিক করে হেসে ফেলাম দুজনেই। পরের দিন সময় তখন মধ্য দুপুর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রুদ্র রোশনের বিশাল বাড়ির সামনে। ঠোঁট কামড়ে ভাবছি গেট টপকানোর অভিনব ফন্দি, কারণ বজ্জাত লোকটার বজ্জাত দারোয়ান আমাকে কিছুতেই ভেতরে যেতে দিচ্ছে না। একদিন ইকবাল চাচার 50 টাকাও আমার ফেরত দেওয়া বাকি। এত করে বলছি চাচাকে ডেকে দিতে, তাও দিচ্ছে না। হবেই তো, যেমন গাছ তার পাতাগুলো তেমনই হবে। মালকের মতো অভদ্র সবকটা। আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, টাকা তো ফেরত দিয়েই যাব। এত দূর কি এমনি এমনি এসেছি? কাল স্কুটি রেখে এসেছিলাম মাঝ রাস্তায়। আজকে সকালে গিয়ে ফোন আর ব্যাগটা না পেয়ে স্কুটিটা পেয়েছি, কারণ চাবি আমার কাছেই ছিল। যাকগে, এখন আমি অপেক্ষা করছি। দারোয়ান বেটা গেট ছেড়ে একটু সরে দাঁড়ালেই পাঁচিল টপকে ভেতরে ঢুকবো। এক সময় পেয়েও গেলাম সুযোগ। দারোয়ান বেটা কোথায় যেন চলে গেল। সুযোগ পেয়ে লুফে নিলাম আমি। পা টিপে টিপে পাঁচিল ঘেঁষে দাঁড়ালাম, কিন্তু সঠিক উচ্চতার অভাবে নাগাল পাচ্ছি না। কত স্কুল পালিয়েছি এক সময় এরকম পাঁচিল টপকে তো, কিন্তু এই খচ্চর লোকের বাড়ির দেওয়াল এত উঁচু কেন? দেখতে দেখতে খুব কষ্টে দেওয়াল বেয়ে উঠছি। পাঁচিলের উপর উঠে দাঁড়াতেই পেছন থেকে বিকট শব্দে গাড়ি হর্ন বাজলো। চুরি করার মতো ছাপোষা মন। আচমকা শব্দে ভয়ে কেঁপে তা উঠলামই, সাথে পাগুলো নড়বড়ে হয়ে উঁচু দেওয়াল থেকে একেবারে নিচে গড়িয়ে পড়লাম। আউচ! কোমর ভেঙে গেল রে বাবা, রে বাবা! আমাকে পর্দা দেখে গাড়ি থেকে বেরিয়ে এলো কেউ একজন। আমি তখন মাটিতে চিত হয়ে শুয়ে আছি। মাথা কোমর দুটোই ফেটে দুভাগ হয়েছে মনে হচ্ছে। ভাগ্যিস বৃষ্টিতে জায়গাটা নরম ছিল, না হলে আমি দুভাগই হতাম। গাড়ি থেকে নেমে আসা লোকটার দিকে এমন চিত হয়ে থেকেই তাকালাম। আমার মুখের ওপর লোকটার মুখের গড়ন পড়তেই সঙ্গে সঙ্গে বুঝে নিলাম এটা সেই, মানে রুদ্র রোশন চৌধুরী। এই রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আসার পথে কতবার প্রার্থনা করছি এই লোক যেন কিছুতেই আমায় না দেখে, কিন্তু কি হলো? সেই জিরাফটার সামনে এলোই। কিন্তু কি অদ্ভুত, এভাবে চিৎপটাং হয়ে আছি দেখেও লোকটা সাহায্য করছে না, উল্টো পকেটে দুহাত ঢুকিয়ে কেমন ঠান্ডা চোখে চেয়ে আছে। আমার কেন জানি না সন্দেহ হলো।
কাল তো কাকের মতো কাকা করলো, আজ হঠাৎ চুপ কেন? ওনাকে নিয়ে ভাবতে গিয়ে আমি আমার ব্যথা ভুলেই গিয়েছি। ওদিকে ড্রাইভার নামক সে কাকু, যিনি আমাকে ভুলক্রমে ভূত ভেবে খেপেছিলেন, তিনি এগিয়ে এসে হাত পেতে বললেন, উঠে আসুন। আমি কোনো রকমে ওনার হাত ধরে উঠলাম। পিঠের হাড়গুলো ব্যথায় কান্না করছে। এই মুহূর্তে ঘরে থাকলে নির্ঘাত আমিও গলা ফাটিয়ে কাঁদতাম। কিন্তু এতগুলো লোকের সামনে প্রেস্টিজ বারবার খোয়ানো কি বুদ্ধিমানের কাজ? ড্রাইভার কাকু আমার প্রশ্ন করলেন, ব্যথা পেয়েছেন আপনি? ব্যথা পেয়েছেন আপনি? ওনার প্রশ্নটা আমার কাছে বোকা বোকা মনে হলো। অত উঁচু থেকে পড়লে ব্যথা পাবো না, এ আবার কেমন কথা? উত্তরে বললাম, একদম পাইনি, ভীষণ আরাম লেগেছে। চাইলে আপনি ওখান থেকে পরে ট্রাই করতে পারেন কাকু। ড্রাইভার কাকু থতমত খেয়ে গেল। হয়তো আমার উত্তর ওনার পছন্দ হয়নি। আমি ওনার যাওয়ার দিক থেকে চোখ সরে সামনে তাকাতেই শক্ত হয়ে এলাম। রুদ্র রওশন চৌধুরী আমার দিকে আসছে। এই লোক এভাবে আসছে কেন? মারবে নাকি? ভয়ে শুকনো ঢোক গেলাম আমি। কালো নাকি এই করব ওই করব ভেবে রাখলেও আজ আমার হাত পা কাঁপছে। ওনার মুখটা এমন রাগে রাগে, যে কোনো বরফ ভয়ে গলে যাবে। উনি এগোচ্ছেন, আমি পিছাচ্ছি। একটা সময় গেটের সাথে পিঠ ঠেকে গেল আমার। উনি পকেটে হাত ঢোকানো অবস্থায় আমার থেকে একটু দূরত্ব নিয়ে দাঁড়ালেন। কড়া কণ্ঠে বললেন, আজ কি চুরি করতে এসেছিলেন? আমি অবাক হয়ে বললাম, আমি কেন চুরি করব? উনি জেরা করার ভঙ্গিমায় বললেন, তাহলে পাঁচিল টপকানোর চেষ্টা করছিলেন কেন? আমার চোখ দুটো কপাল ছুলো। এই লোক বুঝে নিয়েছে, কিন্তু আমি তো চোর নই। আমতা আমতা করে বললাম, না মানে আমাকে আপনার দারোয়ান ঢুকতে দিচ্ছিল না তাই। উনি ভুরু নাচিয়ে বললেন, তাই বলে এভাবে অন্যের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করবেন? হাউ ম্যানেজলেস গার্ল ইউ আর। সেমলেস। আমি মুখ হা করে বললাম, কি বললেন? আমি সেমলেস? আমি আমি ম্যানারলেস? পরমুহূর্তেই ফুঁসে উঠে বললাম, এই আপনি নিজেকে কি ভাবেন কি, হ্যাঁ? সম্রাট শাহজাহান ও তার তাজমহল নিয়ে এত ঢং করেনি যতটা আপনি আপনার বাড়ি গাড়ি নিয়ে করেন। উনি কালকের মতন ধমকে বললেন, শাট আপ। আপনি অত্যন্ত অভদ্র। একটার পিঠে 10টা কথা বলা আমি পছন্দ করি না। আমি জ্বলে উঠে বললাম, আপনি পছন্দ করলে আমার কি যায় আসে? উনি দাঁত খিঁচে বললেন, লিসেন, আজকে আমার মোডটা ভালো দেখে আপনাকে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আমি জোর দেখিয়ে বললাম, যাব না। আমি কি আপনার কর্মচারী নাকি যে আপনি যা বলবেন তাই করতে হবে? আমার ইচ্ছেতে আমি এসেছি, আমার ইচ্ছেতেই যাব। উনি চোখ কুঁচকে তাকিয়ে থাকলেন। ওপাশ থেকে কারো কথা বলার শব্দ পেয়ে সেদিকে তাকালেন। আমি ওনার সাথে সাথে তাকাই। দারোয়ান প্যান্টে জিপ লাগাতে লাগাতে এগিয়ে আসছে। নিশ্চয় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল। বাম কানে ফোন লাগিয়ে কাঁধ দিয়ে চেপে রেখেছে। কথা বলার ভীষণ মনোযোগ তার। রুদ্রস্বর উঁচু করে ডাকলো, মোর্শেদ। ডাক শুনে মোর্শেদ এদিক ওদিক তাকালো। মুখমণ্ডল স্পষ্ট উদ্বেগ। বসের আওয়াজ কোথাও এলো। বেটা ভয়ে আদমরা হয়ে ঘুরছে। আমি ফিক করে হেসে ফেললাম। রুদ্র দিকে তাকাতে দেখলাম কেমন ক্ষেপে চেয়ে আছে আমার দিকে। সঙ্গে সঙ্গে হাসি থেমে চুপ করে রইলাম। উনি মোর্শেদকে আঙুল ইশারা করে ডাকলেন, এই এদিকে এসো। যত্র দৌড়ে হাজির হলো মোর্শেদ। রুদ্র শান্ত কণ্ঠে বললেন, এই মেয়ে এখানে কী করছে? বার করে দাওনি কেন? আমার বাড়ির সামনে সব উদ্ভট লোকজন আসছে কেন আজকাল? কি করো তুমি? কি করো তুমি? বাক্যটা এতটাই চিল্লিয়ে বলেন, আমার কানে তালা ঝুলে গেল তৎক্ষণাৎ। আমি কান ডলছি, সেই ফাঁকে উনি আবার এক চিৎকার দিলেন। আমি কেঁপে উঠলাম। সাথে মোর্শেদও। যতটুকু বুঝলাম তাতে আমাকে বের করে দেওয়ার কড়া হুকুম তো দিলেনই, সাথে এবারে ত্রিসীমানায় যেন ঢুকতে না পারি সেটাও বলে দিলেন। আমি ওসবে পাত্তা দিইনি, কারণ এক্ষুনি আমার মাথায় এলো উনি আমাকে উদ্ভট বলছেন। এইখানের জবাব তো আমাকে দিতেই হবে। আজ বাদে কাল নামকরা ইন্ডাস্ট্রিতে চাকরি পাচ্ছি, সেখানে আমাকে উদ্ভট বলা? আমি ওনাকে কিছু বলতে যাব, এর আগেই দাঁড়ান মোর্শেদ হাই হুই শুরু করলো, এই মেয়ে, আপনাকে আমি বলছি না স্যারের বাড়িতে ঢুকতে গেলে স্যারের অ্যাপয়েন্টমেন্ট লাগে? তারপর এখানে দাঁড়িয়েছিলেন কেন? আমি ওনাদিকে রুষ্ট চোখে তাকালাম। আমার দৃষ্টি দেখেই নিভে গেল লোকটা। কিন্তু আমি থামে থাকিনি, যেতে বললাম, এই আপনাকে না কতবার বলছিলাম আমি ইকবাল চাচাকে ডেকে দিতে? আপনি দিয়েছিলেন? দিলে আমি এখানে পুজো দেওয়ার জন্য বসে থাকি?
পাশ থেকে রুদ্র রওশনকে ভুরুকুসকে বলল, ওয়েট ওয়েট, ইকবালের সাথে আপনার কিসের কাজ? আমি ওনার সামান্য আঙ্গুল নাচিয়ে বললাম, দেখুন, বড়দের সম্মান দিতে শিখুন, নাম ধরে ডাকবেন না, উনি আপনার বাবার বয়সে। উনি আমার আঙ্গুলটা দেখে তপ্ত দৃষ্টিতে তাকালেন একবার, পর মুহূর্তেই আমার দিকে তাকিয়ে পূর্ণ অখণ্ড কণ্ঠে বললেন,